বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এখন ঠিক কেমন কেমন আছে বাংলাদেশের মানুষ? এপার বাংলায় মানে পশ্চিমবঙ্গে বিশেষ করে একটা বড় অংশের মানুষের কাছে বা সকলের কাছেই সম্ভবত চিন্তার উদ্বেগের হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের, আমরা যাকে ওপার বাংলা বলি, সেখানকার সংখ্যালঘু সম্প্রদায় মানে হিন্দু বা সনাতন সম্প্রদায়ের মানুষজনের নিরাপত্তার বিষয়টি। কারণ 5 আগস্ট অর্থাৎ সোমবার হঠাৎ করেই দুপুরের দিকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়ার পর সেখানকার পরিস্থিতি আরো উত্তাল হয়ে ওঠে। ঠিক এই মুহূর্ত যখন ভিডিওটা করছি 6 আগস্ট সন্ধে পর্যন্ত, সেই অর্থে বাংলাদেশের নির্দিষ্ট কোনো সরকার নেই, তবে জোর কদমে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া চলছে। যদিও সেখানে একটু বিরোধ আছে, সেনাবাহিনী তাদের মতো করে একরকম প্রস্তুতি নিচ্ছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, যিনি আবার শেখ হাসিনার আত্মীয় হন, ভগ্নিপতি, তিনি সোমবারই ঘোষণা করেছিলেন যে যতক্ষণ না দেশে নির্বাচন হচ্ছে, সবকিছু ঠিক হচ্ছে, ততদিন সেনাবাহিনী সকলের সঙ্গে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে। বাংলাদেশের সেনাপ্রধান গোটা ঘটনাকে অভ্যুত্থান বা কু বলতে রাজি নন, তেমন কোনো মন্তব্যও করেননি, কিন্তু একটা বিষয় পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, হাসিনা পরবর্তী পর্যায়ে এই মুহূর্তে যে সরকার আসবে আপাতভাবে বা অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হবে তা মোটামুটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণেই থাকবে। তিনি সেনাপ্রধান হিসেবে নিজে হয়তো প্রধানমন্ত্রী হবেন না বা সংবিধানকে স্থগিত করে দিয়ে রাষ্ট্রপতি হবেন না, কিন্তু নিয়ন্ত্রণ থাকবে। এদিকে বলে যে দিকটা, সেটা অত্যন্ত আশার কথা। যাদের জন্য মূল যে অনুঘটকের জন্য স্বৈরাচারী শেখ হাসিনার পতন হলো, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মানে যাদের হাত ধরে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে, সেই ছাত্র সমন্বয় মঞ্চ, তাদের 8 জন না 9 জন সমন্বয়ক আছেন, তারা প্রত্যেকে, এবং তাদের অন্যতম গুরুত্বপূর্ণ নাহিদ ইসলাম, যিনি ছাত্র আন্দোলনের প্রধান মুখ হিসেবে উঠে এসেছেন সামনে, তিনি সহ প্রত্যেকেই বিবৃতি দিয়ে এবং প্রকাশ্যে বলে দিয়েছেন তারা কোনো সেনা শাসন মানবেন না, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে আরেক স্বৈরাচারী সরকার মানবেন না, তারা পুরোপুরি অন্তর্বর্তীকালীন গণতান্ত্রিক সরকার চান, যে সরকার খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিকে এগিয়ে যাবে। এতে গেল এক দিক, সরকার গঠনের দিক। কিন্তু বাংলাদেশে সোমবার থেকেই বিভিন্ন ছবি আমাদের সোশ্যাল মিডিয়ার মারফত, কিছু কিছু জায়গায় বিভিন্ন নিউজ পোর্টাল মারফত আমরা কিছু ছবি, কিছু ভিডিও পেতে থাকি যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় মানে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, হিন্দুদের বাড়ি আক্রান্ত হচ্ছে, বহু জায়গায় হিন্দু মন্দির আক্রান্ত হচ্ছে। এই নিয়ে বেশ তরজা চলেছে। ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে এই যে সকল ছবি ভিডিও ছড়িয়েছে তার একটা বড় অংশ ফেক। একদমই বিষয়টা তেমন নয়। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে সাবধান এবং সতর্ক করে দিয়ে সম্প্রীতি বজায় রাখার কথা বলেছেন। কারণ মুখ্যমন্ত্রীকে এটা বলতেই হতো নিজের দায়িত্বের দিক থেকে, এবং আরো বলেছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির কাণ্ডারি আর কি, তিনি মোটামুটি অবশ্য তিনি তার দলের লাইনেই এগিয়েছেন, বিভেদের বিষ বাষ্প ছড়াতে শুরু করে দিয়েছিলেন। এবং বাঙালি হলেও তো পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ গত 1-1.5 দশকে নিজের বাঙালি পরিচয় ভুলে আসলে বাঙালি বিদ্বেষী হয়ে উঠেছে। তারা আসলে বিজেপির প্রপাগান্ডার ফাঁদে তো পা দিয়েছে, এবং তাদের কাছে বাংলাদেশের মানুষ বাঙালির থেকে অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে তাদের ধর্মীয় পরিচয়। ফলে তারা ধুনোর গন্ধ পেয়েই নাচতে শুরু করেছে। কিন্তু প্রকৃত সত্যটা কি, এইটাই হচ্ছে আসল ব্যাপার। ঠিক করে খতিয়ে দেখলে বাংলাদেশ থেকে আসলে অন্য একটা ছবি দেখতে পাবেন। তা বলে কি বাংলাদেশে কোনো
সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আক্রান্ত হননি এই দুদিনে? বা একটি দুটি বা চারটি হলেও, অল্প কিছু সংখ্যক হলেও কি মন্দিরে আক্রমণ হয়নি? হয়েছে। যে ঘটনা সারা বিশ্ব জুড়ে ঘটে থাকে, যাকে সমর্থন করা যায় না, যাকে ধিক্কার দিতে হয়, যাকে সবলে সশব্দে প্রতিরোধ করতে হয়, সেটা হচ্ছে উগ্র ধর্মোন্মাদ, উগ্র মৌলবাদীদের হাতে আক্রান্ত হয় এরম ক্রান্তিকালে সংখ্যালঘুরা। কিন্তু এটাও ঘটনা, দেখুন, যে মাত্রায় আক্রমণ সংখ্যালঘুদের উপর হচ্ছে বলে পশ্চিমবঙ্গে রব তোলা হয়েছে, এখানে যারা সংখ্যালঘু সেই ইসলাম মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে কোথাও একটা ভয় তৈরির চেষ্টা চলছে, এবং আরো বেশি করে যেটা চলছে সেটা হলো বিজেপি তাদের মেরুকরণের চেষ্টা করছে। বিজেপি পশ্চিমবঙ্গের সংখ্যাগুরু হিন্দু ভোট, পশ্চিমবঙ্গের মানুষ আসলে এইসব হিন্দু মুসলিম এই ভোটে এতটাও বিভাজিত ছিল না, একেবারে ছিল না তা নয়, কিন্তু এতটাও ছিল না। 2011 সালে বামফ্রন্ট সরকারের পতন ঘটলো, বামপন্থীরা রাজনৈতিক রণকৌশল এবং লড়াইয়ের ময়দানে আটারলি ফেল করলো, আটারলি ফেলিওর হলো তারা। সেই সুযোগে বিজেপি ঢুকে গেল, এটা তো সবাই জানি, ওই দিকে যাচ্ছি না। তারপরেই তারা কিন্তু এই বিষ বাষ্পটা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পেরেছে, সেই ন্যারেটিভ চলছে। অবশ্য গোটা দেশে মোদী সরকার আছে যখন, তখন তো সংখ্যাগুরুর উগ্র জাতীয়তাবাদের বিষ বাষ্প ছড়িয়ে পড়ায় আর কোনো বাধা থাকে না। তো যাই হোক, মূল প্রসঙ্গে আসি। বাংলাদেশে একটা যেটা বলা হচ্ছে কয়েকটা আক্রমণের ঘটনা তুলে ধরে, যে আসলে বাংলাদেশ নাকি আবার পাকিস্তান হয়ে যাচ্ছে, আর বাংলাদেশ নয় আবার পূর্ব পাকিস্তানে ফিরে যাবে, তালিবানি শাসন জারি হবে। প্রকৃত সত্য কি তাই? নিশ্চয়ই বাংলাদেশে প্রচুর মৌলবাদী মানুষ আছেন, কিন্তু সার্বিক জনসংখ্যার নিরিখে, মানুষের সার্বিক চেতনার নিরিখে তারা অতি ক্ষুদ্র। আরে যারা এই একটা সফল আন্দোলন, সফল বিপ্লব সংগঠিত করলো, সেই ছাত্ররা, সেই ছাত্র জোট, তারা বিভেদের বাংলাদেশ চায় না। তারা পরিষ্কার বলছে, এবং শুধু বলে থামছে না, তারা হাতে কলমে ময়দানে নেমে পড়েছে। তারা পরিষ্কার বলছে একটা ধর্মনিরপেক্ষ বাংলাদেশ চাই, যেখানে ধর্মের বিভেদ থাকবে না, যেখানে লিঙ্গের বিভেদ থাকবে না, যেখানে বৈষম্য থাকবে না। গণতন্ত্র চাই, ধর্ম নিরপেক্ষ চাই। তারা পরিষ্কার বলছে এবং ময়দানে নেমে পড়েছে, যাতে উগ্র মৌলবাদী এবং লুম্পেনরা আক্রমণ করতে না পারে। তাই বিভিন্ন জায়গায়, কোথাও কালী মন্দির, কোথাও কাত্যায়নী মন্দির, কোথাও দুর্গা মন্দির, কোথাও রামকৃষ্ণ মিশন, তার সামনে তারা পাহারা দিচ্ছে। রাত জেগে, সোমবার সারা রাত জেগে পাহারা দিয়েছে, মঙ্গলবারও সন্ধ্যে থেকে তাই শুরু হয়েছে। লাঠি সোটা হাতে পাহারা দিচ্ছে, হিন্দু মহল্লাগুলো যেগুলো আছে সেগুলো পাহারা দিচ্ছে। ব্যাপারটা ঠিক এরকম না যে সংখ্যালঘু দেখলেই, মানে বাংলাদেশের সংখ্যালঘু মানে হিন্দু বা সনাতন সম্প্রদায়ের মানুষ, তাদের উপর আক্রমণ হচ্ছে, ঝাঁপিয়ে পড়ছে। শুধু তাই নয়, ছাত্ররা নয়, যাদের যে মাথার উপর ফেস টুপি দেখিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি, আরএসএস এবং তাদের দোসররা ইন্ধনের বিষ বাষ্প ছড়াচ্ছে, সেই মাথায় ফেস টুপি পরা সেই মৌলবী, সেই ধর্মপ্রাণ ইসলাম সম্প্রদায়ের মানুষরা দেখবেন, প্রচুর প্রচুর সঠিক ছবি এর সঙ্গে শেয়ার করব, তারা বিভিন্ন জায়গায় মন্দির, হিন্দু পাড়াগুলো পাহারা দিচ্ছে, পরিষ্কার বলেছে যে কেউ সংখ্যালঘুদের আক্রমণ করলে মেরে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকে, বিএনপি, এমনকি যে জামাতকে নিয়ে সকলে এত আপত্তি না, আমার নিজের আপত্তি, সেই জামাত পর্যন্ত বলেছে সংখ্যালঘুদের উপর আক্রমণ চলবে না। বাংলাদেশের সেনাবাহিনী বলেছে, সকলেই বলছে, বামপন্থীরা তো আছেই। বামপন্থীরা একটা ধর্মনিরপেক্ষ সরকার গঠন এবং ধর্মনিরপেক্ষ রাজনীতি চালুর জন্য অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছেন। মানে বাংলাদেশের বামপন্থীদের কথা বলছি, ওটা তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এবার দেখুন, তারপরও কতগুলো কথা থাকছে। আওয়ামী লীগ গত 15 বছর ধরে যেভাবে দেশ মানে বাংলাদেশ শাসন করেছে, শেখ হাসিনা যেভাবে স্বৈরাচার চালিয়েছেন, যেভাবে মানুষের মৌলিক অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছিলেন, তার বিরুদ্ধে একটা প্রবল জনরোষ তৈরি হয়েছে।
বহু জায়গায়, মানে যেটা হয়েছে যে বাংলাদেশে সোমবারও হয়েছিল, আজ মঙ্গলবার একেবারে ধূলিসাৎ করে দিয়েছে বলতে গেলে, মানে ভেতরে আর কিছু নেই, বিল্ডিংটা দাঁড়িয়ে আছে। ঢাকার গুলশানে আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর ছিল, মানে প্রধান সদর, যেটাকে সদর দপ্তর বলে, 10 তলা বিল্ডিং, একেবারে তার কিচ্ছু রাখেনি, তার কোমর ফোমর তুলে নিয়ে গেছে মানুষ, চেয়ার টেবিল সব আগুনে ধরিয়ে দিয়েছে। এবার মজা হচ্ছে এই লুটপাট, এই লুটপাট নিশ্চয়ই ক্ষোভের আক্রোশের অংশ, কিন্তু যারা এই লুটপাট করেছে, আক্রমণ করলো, ভাঙচুর করলো, আগুন ধরিয়ে দিল পর্যন্ত মানা যায়। যারা কোমর তুলে নিয়ে গেছে, চেয়ার টেবিল চুরি করে নিয়ে গেছে, তারা কি ঠিক আন্দোলনকারী? না। তারা কি লুম্পেন? অবশ্যই তাদের একটা অংশ লুম্পেন অংশের মানুষ। আবার একটা অংশ মানে ওই হয় না যে আমি কিছুই নয়, মানে ভিড়েতে গা ভাসালাম, স্রোতে চললাম, একটা অংশ সেইরকম। এটা তো সব সমাজে আছে। এটা আচ্ছা, এটা আমাদের ভারতে নেই, এটা এই পশ্চিমবঙ্গে নেই? কোথাও কিছু একটা ঘটলে, ধরুন একটা ছোট উদাহরণ দিচ্ছি, আমি তার সঙ্গে মেলাচ্ছি না, ধরুন কোথাও কেউ পকেট মারি করেছে, মারধর করে, আইন হাতে তুলে নেয় অন্যায়ভাবে, দেখবেন সেখানে গিয়েও হয়তো যে দুটো লোক জানে তারা হয়তো কিছু করছে, কিন্তু তার থেকে বেশি এসে চড়থাপ্পড় মেরে দিয়ে চলে গেল, যারা কিচ্ছু যায় না, সবাই মারছে, চল তাই আমিও মারি। এইভাবেই তো গণপিটুনি গুলো হয়, চারিদিকে এইটা হয়। আমি বলছি এটাকে ডিফেন্ড করছি না আমি, কিন্তু এইটা নিয়ে আপনারা যে অপপ্রচার চালাচ্ছেন, যেভাবে ধর্মীয় বিদ্বেষের বীজ বুনছেন, যেভাবে ওপারের ভাই বোনেদের সবাইকে মৌলবাদী বলে দাগিয়ে দিচ্ছেন, যেভাবে তাদের এই লড়াইকে ছোট করছেন, সেটা ঠিক না। নিজের বিবেকের কাছে সৎ থাকুন না, মানুষ হিসেবে দেখুন না। তারপর দেখুন যে কথাটায় আসছিলাম, আওয়ামী লীগের নেতাকর্মীদেরও বাড়িতে আক্রমণ হয়েছে, সদ্য প্রাক্তন, কারণ মঙ্গলবার বিকেলের দিকে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, যিনি আসলে আওয়ামী লীগের একজন বরিষ্ঠ নেতা ছিলেন, তিনি জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন। বোঝাই যাচ্ছে সেনাবাহিনীর চাপেই ভেঙেছেন। যাই হোক, তো তার মানে এখন আর কেউ সাংসদ নেই, সাংসদ নির্বাচিতই নয়, কারণ সংসদ ভাঙতেও হতো অবশ্য টেকনিক্যালি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে গেলে। সংসদ জিয়ে আছে, অথচ অন্তর্বর্তীকালীন সংসদ সরকার হচ্ছে, সেখানে সংসদের সদস্যদের মতামত নেই, তাদের প্রতিনিধিত্ব নেই, সেটা তো হতে পারে না। ফলে এখন থেকে কিন্তু সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি সভাপতি, যাকে নিয়ে নানান মিম হয়, সেই নাজমুল হাসান পাপন, বা কেউ, ইভেন শেখ হাসিনা, উনি তো প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন, সাংসদ পদে তো নয়, কেউ 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 আর কিন্তু সাংসদ নন। যাই হোক, আসল কথায় আসে। তো এই যে আওয়ামী লীগ সদ্য প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে ছোট বড় মেজর নেতাদের ওপর আক্রমণ হচ্ছে, এই যে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, তার একটা অংশ কিন্তু আওয়ামী লীগের নেতা হওয়ার কারণে আক্রমণ হচ্ছে। কারণ এটা আমরা সকলেই জানি, একটা টাইম হয়তো রক্ষাকর্তা ছিল, শেষে আর না থাকলেও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বেশিরভাগ ভোটটা আওয়ামী লীগের ঝুলিতে যেত। সেটা অনেকটা আমাদের পশ্চিমবঙ্গের ওই লেজার ইভিল তত্ত্বের জন্য। আওয়ামী লীগের শাসনে তারা যে ভালো ছিল তা নয়, কিন্তু ওই ভয় পেত উল্টো দিকে বিএনপি জামাত জোট আসলে আরো খারাপ হবে কোথায়, তার থেকে এই কম খারাপটা মেনে নি। তাদের মনেও তো কম খারাপ, আদৌ কম খারাপ কিনা কে জানে। আমার তো যা খবর পাই, যা বুঝেছি, তাতে সবই পাল্লায় সমান, ওই বিএনপি জামাতও যা, আওয়ামী লীগও তাই, আলাদা কিচ্ছু না। যাই হোক, সেই কারণেও অনেক তথাকথিত হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর হামলা হয়েছে, সেটাও উচিত নয়। কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে তাই হচ্ছে। এবং বাংলাদেশে ভালো করে খেয়াল করলে দেখা যাবে, প্রাথমিক কিছু ঘটনা বাদ দিলে, মানে মূল হামলা যদি মন্দিরে হয় বা নির্দিষ্ট কোনো সম্প্রদায় বেছে হয়, সেটা একটু সীমান্তবর্তী এলাকাগুলোতে হচ্ছে। এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই, কিন্তু বাংলাদেশের আন্দোলনকারীদের একটা বড় অংশ জানাচ্ছেন যে এগুলো আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে করছে। কারণ এটা তো ঘটনা, দেখুন 15 বছর ধরে দেশের শাসন ক্ষমতা তাদের হাতে ছিল, তাদের হাতে প্রচুর অস্ত্র আছে, তাদের একটা মেশিনারি আছে, সেটা দিয়ে, কারণ পুলিশ এই মুহূর্তে একদমই সক্রিয় নয়, পুলিশের বিরুদ্ধে মানুষের ক্ষোভও প্রচুর 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 থানা থেকে, প্রায় কয়েকশো থানা থেকে পুলিশ আর কি পালিয়েছে, থানা পুলিশ শূন্য, মানুষের ক্ষোভ আছড়ে পড়ছে বলে। যাই হোক, তো সেই সব সীমান্তবর্তী বা প্রত্যন্ত এলাকার কিছু জায়গায় অন্যরা নয়, অন্য দুষ্কৃতীও নয়, আওয়ামী লীগ নাকি পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের ওপর হামলা করে তা বিরোধীদের কাজ বলে চালানোর চেষ্টা করছে,
কারণ যাতে দেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়, যাতে সেই সুযোগকে কাজে লাগিয়ে আবার শেখ হাসিনা বা আওয়ামী লীগ নিজেদের জায়গা ফিরে পেতে পারে। এটা আমার বক্তব্য নয়, ওপারের আন্দোলনকারীদের একটা বড় অংশের সঙ্গে আমার কথা হয়েছে, কারো কারোর সঙ্গে কথা হয়েছে, সেই ভিত্তিতে তাদের বক্তব্য রাখছি। এটা দিয়ে আমি কোনো কনক্লুশনে পৌঁছচ্ছি না যে এরকম একটা দাবি বা অভিযোগ আছে। আজ আমাদের পার্লামেন্টে মানে সংসদে দাঁড়িয়ে বিদেশমন্ত্রী মানে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছেন। সার্বিকভাবে তার আগে সর্বদলীয় বৈঠক হয়, সেখানে তিনি মোটামুটি ঠিকই বলেছেন বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘদিনের গভীর সম্পর্ক বন্ধুত্বের কথা বলেছেন। একই সঙ্গে সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন যে এই পরিস্থিতিতে আক্রান্ত হচ্ছে সেটা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দেখুন, অল্প হলেও যেটুকানি যা হয়েছে সেটা উদ্বেগের, সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় খুব ভুল নেই। এবার বিজেপি সরকার, বিজেপি তাদের লাইন পলিসি অনুযায়ী যে এই উদ্বেগটুকু প্রকাশ করবে, তাদের রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করবে বা ভারত সরকারের স্ট্যান্ড পয়েন্ট অনুযায়ী, সেটাও স্বাভাবিক, আমি তার মধ্যে ঢুকছি না। কিন্তু আমার আবারও যেটা বলার, এই ভিডিওটা করার মূল যে জায়গাটা, যে যেভাবে যে কুৎসিতভাবে, যেভাবে বললে ভুল হবে, বাংলাদেশের একটা সফল বিপ্লবকে, সফল গণ অভ্যুত্থানকে যেভাবে ধর্মীয় রঙে রঞ্জিত করে দিচ্ছে কলকাতা, পশ্চিমবঙ্গের বাঙালিদের একটা বড় অংশ, তা অত্যন্ত অন্যায়, তা অপরাধ। আপনারা কেউ ছাত্র আন্দোলনকারী যারা এই অভ্যুত্থানের মূল চালিকা শক্তি, তাদের কথাগুলো মন দিয়ে শুনছেন, তারা কি করছে দেখছেন। বাংলাদেশ ভালো করে সোশ্যাল মিডিয়া দেখো না, সোশ্যাল মিডিয়ার এক পেশে না দেখে বাকি দিকগুলো দেখো না। তারা বারবার ডাক তুলছে সংখ্যালঘুদের রক্ষার দায়িত্ব আমাদের, দায় আমাদের, কারোর গায়ে যেন হাত না পড়ে, কঠোরভাবে প্রতিরোধ করার কথা বলছে। তারা শুধু সেনা শাসনকে প্রতিরোধ করার কথা বলেনি, তারা জামাতের মতো মৌলবাদী শক্তিকেও প্রতিরোধ করার কথা বলেছে শাসন ক্ষমতা থেকে। তাই বাংলাদেশ আফগানিস্তান হচ্ছে না, তাই বাংলাদেশ পূর্ব পাকিস্তান বা পাকিস্তান হয়ে যাচ্ছে না। আচ্ছা, আর একটা জিনিস যেটা হচ্ছে, বাংলাদেশের দেখা যাচ্ছে যে এই গণভবন মানে প্রধানমন্ত্রী আবাস যেটা ছিল, শেখ হাসিনা বেরিয়ে যাওয়ার পর গণভবন লুটপাট, প্রধানমন্ত্রীর হোক যারই হোক, মানে সেখান থেকে কিছু অন্তর্বাস বার করে কিছু লোকের বিকৃত উল্লাস ইত্যাদি ইত্যাদি দেখিয়েছে। একদম এই ঘটনার সঙ্গে ওই কয়েক মাস আগে, বোধহয় 1 বছরও হয়নি বা বড় জোর হতে না হয়নি, বোধহয় 8-9 মাস আগে শ্রীলঙ্কায় যে গণ অভ্যুত্থান হয়েছিল, রাজাপাক্যেরা দায়িত্ব ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল, মহিন্দা রাজাপাক্যে প্রধানমন্ত্রী পদ থেকে, আর ওনার ভাইটার নাম কি ভুলে যাচ্ছি, তিনি রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। ঠিক সেই পরিস্থিতি দেখুন, ঠিক সেইরকম বাংলাদেশের প্রতিচ্ছবি। এবার বাংলাদেশের কথাতেই আছে, আমি শ্রীলঙ্কাকে টানছি না। এই যে যেটা হলো, কারা করলো লুটপাট? সব কিন্তু লুম্পেন, সব কিন্তু উচ্ছৃঙ্খলাকারী, সব মৌলবাদী কিন্তু গণভবনে যায়নি, বহু আন্দোলনকারী গিয়েছে। সকলে কি লুটপাট করেছে? এটা একটা আন্দোলনের একটা মুহূর্তের আবেগ। আচ্ছা, যে ছেলেটি অন্তর্বাস করছিল সেটা তুলে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন, ছবি দিয়েছেন। আচ্ছা, অল্প বয়সী মানেই সে ছাত্র হতে হবে বা সে আন্দোলনের মানে সেই ইতিবাচক অংশটা হবে? এর গণ আন্দোলনে তো নানান ফোর্স জুড়েছে। দেখুন, একটা ঘটনাকে আপনি কিভাবে দেখবেন তার উপর অনেকটা নির্ভর করে। আপনি যদি শুধু এই নেতিবাচক দিকগুলোকে দেখতে চান তাহলে একরকম উত্তর পাবেন। তার উল্টো দিকে কিন্তু আমি শুধু এটুখানি বলতে পারি, তার উল্টো দিকে ইতিবাচক দিকগুলো প্রচুর। এবং বহু জায়গায় বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়েরও চেয়ার টেবিল অনেকে লুটপাট করে নিয়ে গিয়েছিল। সোমবার সন্ধ্যে থেকেই সেগুলো আবার ফিরিয়ে আনার কাজ শুরু হয়। একটা জিনিস বুঝতে হবে, গণভবনটা না একটা অত্যাচারী শাসকের প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের মানুষের কাছে, ক্ষুব্ধ মানুষের কাছে। সেটা হয়েছে সেই যে বাস্তিল দুর্গের পতন ঘটেছিল প্যারিসে, সেটা বাস্তিল দুর্গ কেন পতন হয়েছিল? অত্যাচারের প্রতিমূর্তি বলে। গণভবনটাও তাই হয়ে দাঁড়িয়েছিল, তার একটা ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। আজ আমাদের এখানে গণ আন্দোলন হলে কি হবে? গণ আন্দোলনে আপনি এইসব নিয়ম থাকা ভালো, বাংলা গণভবনে যেটা হচ্ছে তাকে সমর্থন করি না, কিন্তু এরমই ঘটে থাকে। তা দিয়ে গোটা বাংলাদেশকে দেখবেন না।
এই যে সকল পোর্টাল এবং তথাকথিত ফেসবুকে পরিচিতরা যেগুলো প্রচার করছে, যা বলতে চাইছে, তা শুধুই আমাদের সমাজে বিভেদ সৃষ্টি করার জন্য। দেখেন, বাংলাদেশকে আপনি খুব নোংরাভাবে দেখবেন, বাংলাদেশের মানুষকে আরো আমাদের শত্রু বানিয়ে তুলবেন, আমরাও তাদের অনেক বড় শত্রু হয়ে যাব, মিটে গেল। আমি যদি আমাদের স্বার্থের কথা বলি, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ এতে আরো বিভাজিত হয়ে পড়বে। আমরা আমাদের ভালোটা চাইতে পারবো না, আমরা আমাদের বাঙালির সত্তা ভুলে ওই হিন্দি বলয়ের আরো কৃতদাসে পরিণত হব। আমরা তো বাঙালি, বাঙালির নিজস্ব কৃষ্টি সংস্কৃতি অনুভব দিয়ে দেখি। একদমই ভারত রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রের প্রতি আমাদের দায় আছে, রাষ্ট্রের অবস্থান আমাদের মেনে চলতে হবে। বিজেপি, নরেন্দ্র মোদী এইসব বাদ দিন, ভারত রাষ্ট্র কি আপনাকে বিভাজন সৃষ্টি করতে বলেছে? বলেনি তো, বরং ভারত রাষ্ট্র তো আপনাকে আরো সম্প্রীতির বন্ধনে বেঁধে থাকতে বলেছে। সেটা বেঁধে থাকুন এবং বাংলাদেশের ভাই বোনেদের সম্মান শ্রদ্ধা করুন। আপনাদের এই কুৎসিত নোংরা আচরণের জন্যই কিন্তু ওপার বাংলার ভাই বোনেরা আমাদের ক্রমশ অবিশ্বাস করতে শুরু করেছে। আপনি নিজে একটু ঠিক হন, দেখবেন ওদিকেও অনেকটা ঠিক হয়ে যাচ্ছে। ভালোবাসা দিয়েই মানুষের মন জয় করা যায়। বিশ্বাসঘাতকতা, বিদ্বেষের বিষ বাষ্প ছড়িয়ে সেটা সম্ভব হয় না। শেষে আর কটা কথা বলি, সেটা হচ্ছে যে মোহাম্মদ ইউনুস আন্দোলনকারী ছাত্রদের পক্ষ থেকে, যাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রদান করার দাবি তোলা হয়েছে, তিনি রাজি আছেন দায়িত্বভার নিতে। তবে ইউনুস এই মুহূর্তে বোধহয় আমেরিকায় বা ফ্রান্স কোথাও একটা আছে, বোধহয় আমেরিকাতেই আছেন। তো যাই হোক, তিনি সেখান থেকে এক সাক্ষাৎকারে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলেছেন। হাসিনা 15 বছরে তার গণতন্ত্র ছিল না। সেই সঙ্গে তিনি ভারত নিয়ে এক আক্ষেপের প্রকাশ করেছেন। তিনি বারবার বলেছেন যে ভারত আর বাংলাদেশ, ঢাকা আর দিল্লি সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হতে পারে, সেটাই হওয়া কাম্য। কিন্তু ভারত সরকার যেভাবে হাসিনার অন্যায়গুলোকে মদত দিয়ে গিয়েছে, তিনি সেই নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি একটা খুব সুন্দর কথা বলেছেন। দেখুন, এই কথার পিছনে অভিসন্ধি থাকতে পারে, আরো নানান দিক থাকতে পারে, কিন্তু তার মধ্যে যাচ্ছি না। আমি শুধু কথাটাকে যদি ফোকাস করি, একটা ভালো কথা পাবেন। সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুস বলেছেন যে ভারত সরকার বাংলাদেশের মানুষের বন্ধু হওয়ার চেষ্টা করুক, কোনো একজন ব্যক্তির নয় বা শুধু প্রধানমন্ত্রীর নয়। কথাটা একদম ঠিক। প্রধানমন্ত্রী একটা শাসন যন্ত্রের একজন নেতৃত্ব দিচ্ছেন। আমরা বাংলাদেশের মানুষের বন্ধু হই, বাংলাদেশের মানুষ আমাদের বন্ধু হোক। ওইসব শেখ হাসিনার বন্ধু, মোদির বন্ধু হয়ে কি হবে? স্বৈরাচারী শাসক ছাড়া তো কিছুই না। যাই হোক, খালেদা জিয়াকে হঠাৎ মুক্ত করে দিয়েছেন, দুর্নীতির মামলায় জেল খাটছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। এটা কেন করলেন আমার মাথায় ঢুকলো না। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ঠিকই, কিন্তু এই পদক্ষেপটা আমার ঠিক লাগেনি। কারণ যাহা খালেদা জিয়া তাহাই হাসিনা, যাহা হাসিনা তাহাই খালেদা জিয়া। এই হচ্ছে বিষয়। তো আপনারা দেখবেন, আমি কিছু ছবি দেবো, তো জায়গার নাম বলে দিই। গাজীপুরের মন্দির, ঢাকার যেটা হচ্ছে ওদের জাতীয় মন্দির বলা হয়, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, সেই সকল জায়গায় দিন রাত জেগে পাহারা দিচ্ছে মানুষ। বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়ের মানুষ, ছাত্ররা, যাতে কোনো বিপদ না ঘটে। শেষে একটা কথা বলেই থামবো, বিদ্বেষের বিষ বাষ্প ছড়াবেন না, ইতিবাচক দিক দেখুন। বাংলাদেশে নিশ্চয়ই আইনের শাসন, নিশ্চয়ই ধর্মনিরপেক্ষ গণতন্ত্র শাসন ব্যবস্থা প্রবর্তিত হবে বলে আস্থা রাখি। ছাত্রদের ওপর প্রবল আস্থা আছে। এবং তিলকে তাল করবেন না, অসত্য ছড়াবেন না। ধর্ম নয়, মানবিকতাই সব। ধর্ম যার যার, ধর্মাচরণ করুন, কিন্তু তারও আগে মানুষ হন, মানবিক হন। আশা করি আপনারা এই আবেদনে কর্ণপাত করবেন। আর সবশেষে একটাই কথা বলার, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং ফলো ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।